দেশে নিয়ন্ত্রণহীন করোনায় মৃত্যু ও সংক্রমণ আরও 235 জনের প্রাণহানি। 5 দিন বাড়ল কঠোর বিধিনিষেধ। 11 আগস্ট থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। চট্টগ্রামে ফগার মেশিনে ছিটানো কীটনাশকে মরছে না মশা, গবেষক দলের তথ্য। রাজধানীর অভিজাত এলাকাতেই আটকে এডিস নিধন কর্মসূচি, বস্তি এলাকায় নেই তৎপরতা। রাজধানীতে সক্রিয় সালাম পার্টি, কুশল জানতে চেয়ে ঘিরে ধরে দিনে দুপুরেই লুটে নেয় টাকা পয়সা সহ সব। চক্রের 7 সদস্য গ্রেফতার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। আবারও বাড়ল কঠোর বিধিনিষেধ। 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। 11 তারিখ থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। গতকাল দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 7 আগস্ট থেকে এক সপ্তাহে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে 14,000 কেন্দ্রে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। ঈদের ছুটির পর 14 দিনের চলমান কঠোর বিধিনিষেধ চললেও 1 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প কারখানা। এর ফলে ছুটিতে থাকা লাখ লাখ শ্রমিক কর্মচারী ঢাকামুখী হয়। সব বিধিনিষেধ ভেঙে পড়ে, সড়কে বেড়ে যায় মানুষ ও যান চলাচল। আপনারা জানেন, এ অবস্থায় সংক্রমণ ঠেকানোর পাশাপাশি চলমান বিধিনিষেধ নিয়ে করণীয় ঠিক করতেই সচিবালয়ে বসে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা। মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। চলমান বিধিনিষেধ আরও 5 দিন বাড়ানোর কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, 11 আগস্ট থেকে অফিস আদালত, দোকানপাট ও গণপরিবহন খুলে দেওয়া হবে। তবে করোনা টিকা ছাড়া বাইরে চলাচল করা যাবে না। 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি, 11 তারিখ থেকে ইনশাল্লাহ খুলবে। অন্যান্য শিল্প কলকারখানাও আমরা খুলে দিচ্ছি, যানবাহনও চলবে সব একত্রে না, বাই রোটেশন। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, 7 আগস্ট থেকে এক সপ্তাহে দেশের 14,000 সেন্টারে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 7 দিনে আমরা প্রায় 1 কোটি টিকা দিব। 50 ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিব। হাসপাতাল খালিও নাই, কাজে আমরা এখন হোটেল আমরা খুঁজছি যেখানে মৃদু যারা আক্রান্ত হয়েছে তাদেরকে রাখতে পারি। দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন ও তৈরিতে গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে মঙ্গলবারের বৈঠকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড-19 ভয়াবহতায় বিপর্যস্ত পুরো দেশ। কোনোভাবেই কমছে না মৃত্যুর মিছিল, সেই সঙ্গে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 235 জন, শনাক্ত 15,000-এর বেশি। সর্বোচ্চ ঢাকায় 73 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অনেকেই শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতরাচ্ছেন। আইসিইউ পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে রোগী ও স্বজনদের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভয়ঙ্কর করোনার ভয়াবহ শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ রোগী। অক্সিজেনের ব্যবস্থা করতে না পারলেই নিভে যাচ্ছে প্রাণ। যে পরিবার স্বজন হারাচ্ছেন তারা বুঝতে পারছেন করোনার নিষ্ঠুরতা। হাসপাতালগুলোতে আইসিইউ তো মিলছেই না, শয্যা নিয়েও চলছে হাহাকার। যারা পাচ্ছেন তাদেরও প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেন আর একটু আগে দিতে পারলে হয়তো বাঁচতে যাইতো। আমার আম্মা মারা গেছে কোভিড, শ্বাসকষ্ট, মারা গেছে। আইসে কিছু করতে পারি না, হসপিটালাইজ করতে পারি না। শুরু থেকেই করোনায় সংক্রমণ আর মৃত্যুর জাল ছড়িয়ে আছে চট্টগ্রামে। ঢাকার পরেই সর্বোচ্চ মৃত্যু এই বিভাগে। 24 ঘন্টায় 65 জনের মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে আইসিইউতে ভর্তি করাইতে, এখন আইসিইউতে এখানে সিট নাই, কোনো আইসিইউ ম্যানেজ করা যাচ্ছে না এখানে। সংক্রমণ ও মৃত্যুহারে সূচক উঠানামা করছে খুলনায়। 24 ঘন্টায় অঞ্চলটিতে 32 জন মারা গেছেন। রাজশাহীতে কোভিডে একের পর এক প্রাণ হারাচ্ছেন রোগীরা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। একদিনে 21 জনের মৃত্যু হয়েছে। অনেক তো টেনশন বাবা, অনেক কষ্ট আমাদের। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহেও। 24 ঘন্টায় বিভাগটিতে 12 জন মারা গেছেন। এটা একটা মৃত্যুপুরী। আজকে আমার মা গেছে, যদি এটা টেক কেয়ার ভালো না করে যারা যাচ্ছে সকলেই মারা যাবে এখানে। এই পর্যন্ত কাউকে বাঁচতে দেখি নাই।
সংক্রমণ ও মৃত্যু বাড়ছে রংপুর বিভাগেও। একদিনে 12 জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুহার বাড়তে শুরু করেছে সিলেট বিভাগেও। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 12 জনের। বরিশালেও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। একদিনে প্রাণ ঝরেছে 8 জনের। 5 দিন পূর্বে আইসিইউর দরখাস্ত দিয়েছি, আইসিইউ পাচ্ছি না। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে কুমিল্লায়। একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়, মারা গেছেন 21 জন। লাবিব হাসান, সময় সংবাদ। জাপান থেকে আরও 6,16,780 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। গতকাল বিকেলে 3:45টার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালানটি পৌঁছায়। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে পাঠানো এটি তৃতীয় চালান। এর আগে গত 24 জুলাই প্রথম দফায় 2,45,200 এবং 31শে জুলাই অ্যাস্ট্রাজেনেকার 7,81,320 ডোজ করোনা ভাইরাসের টিকা জাপান থেকে দেশে এসেছে। 16,43,100 ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছি। আমরা আশা করি অ্যাস্ট্রাজেনেকার জন্য যারা অপেক্ষা ছিলেন এই অপেক্ষার করতে হবে না, তাদেরকে আমরা ভ্যাকসিনটি দিয়ে দিতে পারবো। আমাদের জাপানের যে অ্যাম্বাসেডর তিনি জানিয়েছেন আগামীতে হয়তো আরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ওনারা বাংলাদেশকে দেবেন। অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হলেও একসময় তা ধীরে ধীরে কমতে থাকে। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। তবে গবেষণা বলছে অ্যান্টিবডির উপস্থিতিতে পরিবর্তন এলেও কখনো তা সুরক্ষা সীমার নিচে নামবে না। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশে কোভিড টিকা কার্যক্রমের যাত্রা। দেশে এখন পর্যন্ত 58 লাখ মানুষ এসেছেন অ্যাস্ট্রাজেনেকার আওতায়, যাদের 43 লাখ পেয়েছেন দ্বিতীয় ডোজও। অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে টিকা নেয়া 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা। অ্যান্টিবডি তৈরিতে বিভিন্ন জটিল রোগও কোনো বাধা হচ্ছে না। তবে প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকে তা নিয়ে চলছে গবেষণা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে এক পর্যায়ে ধীরে ধীরে কমতে থাকে অ্যান্টিবডি। টিকা গ্রহণের 1 মাস পর থেকেই দেখা যায় নিম্নমুখী প্রবণতা। তবে গবেষকদের অভয়, অ্যান্টিবডির উপস্থিতিতে পরিবর্তন এলেও কখনো তা সুরক্ষা সীমার নিচে নামার তথ্য পাওয়া যায়নি গবেষণায়। তারা এই সময়ের মধ্যে যে সাবক্লিনিক্যাল কোনো ইনফেকশন হচ্ছে কিনা তা তো আমরা বলতে পারবো না। কমে যাচ্ছে, কিন্তু সেটি এমন না যে কমে গিয়ে তার সুরক্ষা দেবে না, সেটা নিচে নেমে এসেছে এরকম আমরা একজনও পাইনি। এইটা কেন এইভাবে ফ্লাকচুয়েট করতেছে সেটা যে ফার্দার যে গবেষণা এবং কাজের দরকার আছে। টিকার কার্যকারিতা ধরে রাখতে বুস্টার ডোজ প্রয়োগের বিষয়েও গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের যদি 60 to 70% ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে আমরা কিন্তু হার্ট ইমিউনিটি অর্জন করতে পারবো। কিন্তু এই যে অ্যান্টিবডিটা শরীরে কতদিন থাকবে এটা আমাদের গবেষণার দরকার। পরবর্তী পর্যায়ে বুস্টার ডোজের ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন প্রয়োজন। বুস্টার ডোজটা 1 বছর পর নেব, প্রতি বছর নেব, ফার্দার স্টাডির দরকার আছে। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ হয়েছে 94 লাখ মানুষের দেহে। এর মধ্যে 2 ডোজ করে পেয়েছেন প্রায় 44 লাখ টিকা গ্রহীতা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রসঙ্গ। চট্টগ্রামে ফগার মেশিনের মাধ্যমে মশা মারার জন্য যে ওষুধ ছেটানো হয় তার কোনো কার্যকারিতা নেই বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। সেই সঙ্গে নগরী জুড়ে পাওয়া গেছে এডিস ও ম্যালেরিয়ার এনোফিলিস মশার লার্ভা। এ অবস্থায় ফগার মেশিন নয়, স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধনের উপর গুরুত্ব আরোপ করেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা হতো। তারপরও মশার উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে ওঠে নানা প্রশ্ন। এ কারণে কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে দায়িত্ব দেন সিটি মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 51টি স্থান ও বিশ্ববিদ্যালয়ের 6টি স্থান থেকে লার্ভা সংগ্রহ করা হয়। বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় রূপান্তর করে লার্ভিসাইড, এলডিও ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় ফগার মেশিনের মাধ্যমে ছিটানো ওষুধের কার্যকারিতা নেই বলে জানান গবেষক দলের প্রধান। ফগার মেশিন না গিয়ে স্প্রেতে যেতে হবে, এই গবেষণায় আমরা যেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি হয়তো
আপনার কীটনাশকেরও পরিবর্তন আসতে পারে। এদিকে নগরীর 33টি জায়গায় এডিস ও 39টি জায়গায় ম্যালেরিয়ার অ্যানোফিলিস মশার লার্ভা পাওয়া গেছে, যা আতঙ্কজনক বলে জানান গবেষণা দলের সদস্যরা। 2-3 মাস ধরে যদি আমরা ফিল্ডে কাজ করতে পারি তাহলে এটি একদম টোটাল চিত্রটা আমরা নিয়ে আসতে পারবো। গবেষণা ফলাফলের পর সিটি মেয়র জানান ফগার মেশিনের মাধ্যমে নয়, স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলবে। ফগার মেশিনের পরিবর্তে আমরা আগে যে স্প্রে মেশিন ব্যবহার করতাম এটা দিকে এগিয়ে যায়, অনেক সুফল পাবো বলে মনে করি। চসিকের অনুরোধে গত 5 জুলাই থেকে নগরীর 100টি স্পট থেকে লার্ভা সংগ্রহ করা হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এই প্রত্যাশা নগরবাসীর। নগরীর চাকদা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে এডিস মশা নিধনের সব তৎপরতা অভিজাত এলাকাতেই। বস্তিতে 6 মাসেও ছিটানো হয় না ওষুধ। মশার উৎপাতে অতিষ্ঠ বস্তিবাসী বলছেন জ্বর হলে হাসপাতালেও যান না তারা। এদিকে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 264 ডেঙ্গু রোগী। হাসপাতাল থেকে আক্রান্তদের তথ্য নিয়ে এলাকা ভিত্তিক র্যাপিড অ্যাকশন নেওয়ার কথা জানালেন মেয়র আতিক। প্রতিদিনই যেখানে রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যায়, সেখানে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক বা নির্মাণাধীন ভবনে অহরহই মিলছে এডিস মশার লার্ভা। তবে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে তাল মিলিয়ে এডিসের লার্ভা ধ্বংসে ছিটানো হচ্ছে না ওষুধ। নগরবাসী বলছেন এলাকায় মেয়র এলে 3-4 মাসে 2 একবার মহল্লার মূল সড়কে ওষুধ দেওয়া হয়। আর বস্তিবাসীর দাবি গত 8-10 মাসেও মশার উৎপাত থেকে রক্ষায় ওষুধ পাননি তারা। ধোঁয়া টোমা সব বড় মেশিন আসে না, এমনি যে স্ক্রিন আছে সিরিজ দেয়, অন্ধারা যায় রাস্তা দিয়ে যায়, উপর দিয়ে আসে, উপর দিয়ে যায়, নিচে এলাকায় নামে না। মশা লিয়ে খাওয়ানো যায়, খাওয়াইলে তো মশাই ড্রেনে খাওয়ানো হিনি কামড়ানি শুরু করে। প্রতিটা ড্রেনে ওষুধ ছাড়িয়া দেখ 20 মশা থাকবো না। ইদার ওষুধ দেয় আমি দেখিনি, আমি তো ওখানেই থাকি, আজকে 7 বছর ধরে থাকি ওখানে। মেন রাস্তাতে দেয়, কিন্তু ওদিকে না, ওদিকে দেন। এদিকে তো ডেঙ্গুর অবস্থা অনেকই, বিকালটা হলে অনেক মশা, অনেক রিক্সি তো আছে এখানে, কোনো ব্যবস্থা নেই। মাসে 2 মাস 3 মাস পর ওষে দেয় না, অল্প দিয়ে চলে যায়, ওই সাইডে দেয়। 6 মাসের উপরে হবো, 6 মাস আগে বোধহয় একবার ওষুধ দিছি। তারা বলছেন জ্বরের চিকিৎসা নিতে হাসপাতালেও যাওয়া হয় না বেশিরভাগ সময়। বেশিরভাগ নিম্নস্থলীয় লোক তো টুকটাক কারো জ্বর সর্দি আসলে এরা মনে করেন টুকটাক হসপিটালে তো যাইতে পারে না, ফার্মেসি থেকে টুকটাক ওষুধ আইনা চলে। তবে উত্তরের মেয়র বলছেন ওয়ার্ড ভিত্তিক 10টি করে কমিটি করে দেওয়া আছে। এছাড়া ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালগুলো থেকে রোগীদের ঠিকানার তালিকা দিলে সেসব এলাকায় ডেঙ্গু নির্মূলে র্যাপিড অ্যাকশন নেবেন বলেও জানান তিনি। প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর থেকে শুরু করে সিটি কর্পোরেশনের স্টাফ যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগাযোগ কিন্তু করছে। যদি কেউ যদি করে না থাকে, সেই তথ্য যদি আমাদের কাছে আসে, ডেফিনেটলি আমরা সেটা দেখব। যদি কোনো অঞ্চলে বাদ থাকে, একটি ওয়ার্ডকে আমরা যখন 10টি অঞ্চলে ভাগ করেছি, তখন ওখানে আমরা যা পেনিট্রেট করার চেষ্টা করছি আমরা, এবং কিন্তু অব্যাহত থাকবে। যেসব এলাকাতে বস্তিরা থাকেন, ওই এলাকা কিন্তু বস্তিতে কিন্তু টিম আছে, কিন্তু এটাও কিন্তু সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তবে ডেঙ্গু নির্মূলে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান মেয়র আতিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে পিনাক 6 লঞ্চ ডুবির 7 বছর পেরিয়ে গেলেও বাড়েনি সচেতনতা। এখনও অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে ছোট ছোট লঞ্চ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। দেশের কেউই গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বস্তিবাসীর জন্য স্বল্প ভাড়ায় আধুনিক ফ্ল্যাটে আবাসনের ব্যবস্থা করা হবে। তবে বস্তিবাসীরা গ্রামে ফিরতে চাইলে তাদের দেয়া হবে জমি সহ বাড়ি। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রত্যেক জেলায় সমন্বিত সরকারি ভবন নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন সরকার প্রধান। ঘনবসতির রাজধানীতে ভাসমান মানুষের ঠাঁই হয় বস্তিতে। তাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে কোনো রকমে টিকে থাকার নামই জীবন। এবার এসব আধুনিক ভবনের বাসিন্দা হতে যাচ্ছেন অবহেলিত রাজধানীবাসীরা। সারা জীবন ঝুপড়ি ঘরের এই বাসিন্দাদের জন্য মিরপুর 11 নম্বরে সুবিন্যস্ত আবাসিক ভবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাড়াভিত্তিক এমন 300 ফ্ল্যাট হস্তান্তর করা হলো সুবিধাভোগীদের মধ্যে। এছাড়া গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর 5টি এলাকায় প্রায় 2500 ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি মাদারীপুরে নির্মিত হয়েছে সমন্বিত সরকারি অফিস ভবন।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করা হয় বস্তিবাসীর জন্য ফ্ল্যাটের বরাদ্দপত্র। শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে জাতির পিতার লক্ষ্য অনুসরণ করেই কাজ করছে সরকার। পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব। জেলা শহরে সরকারি সব সেবা পেতে বিদ্যমান দপ্তরগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসার নির্দেশনাও দেন সরকার প্রধান। জেলা ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। জনগণ যেন একবারে এক জায়গায় যে সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়া। এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে, পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ করে দাপ্তরিক সুবিধার পাশাপাশি কর্মচারীদের আবাসন নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দীপুর ভেতরে ট্রায়াল শেষে চলতি মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রো রেল। এই পর্ব শেষেই যাবে আনুষ্ঠানিক ট্রায়ালে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, জুলাই শেষে দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 70%। রাশেদ লিমনের রিপোর্ট। ছোট্ট পরিসরে হলেও টেস্ট রানের আনুষ্ঠানিকতা প্রথম কোচ দিয়েই সেরে নিয়েছে কর্তৃপক্ষ। এর পরের ধাপ ডিপোর ভিতরে ট্রায়াল রানের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই ধাপের পরেই চলতি আগস্টেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল, আর সেটি ঠিকঠাক হলেই হবে আনুষ্ঠানিক ট্রায়াল রান। এক একটা লাইনের ফাংশন এক এক রকম। সেই লাইনগুলোর যে টেস্ট, সেই লাইনগুলোর টেস্ট আমরা প্রায় শেষের দিকে আসছে। আমরা অগাস্ট মাসে ভায়াডাকের উপরে যে রেলটা চলাচল করবে সেই যে টেস্টটা আমরা আশা করছি যে অগাস্ট মাসের ভিতরে আমরা শুরু করতে পারবো। ভায়াডাকের উপর দিয়ে ট্রেন চলাচলের যে রান সেটা হবে, এটা কিন্তু ট্রায়াল রান না। আমরা ট্রায়াল রান যখন আসবে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেব। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। প্রথম 9টি স্টেশনের অবকাঠামো প্রায় শেষ। প্রথম 5টিতেই বসেছে শেড, 3টিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়িও। জুলাই শেষে সার্বিক অগ্রগতি প্রায় 70%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অগ্রগতি সেটা 87.80%, এবং দ্বিতীয় পর্যায়ে যে পূর্ত কাজের অগ্রগতি এটা 65.48%, এবং আমাদের ইএনএম সিস্টেমের এবং রোলিং স্টকের যে অগ্রগতি এটা 59.48%। এই আগস্টেই তৃতীয় ও চতুর্থ কোচের সেট দিয়াবাড়ির ডিপোতে এসে নোঙর করবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে জয়যাত্রা টিভির প্রতিনিধি নিয়োগের নামে হেলেনা জাহাঙ্গীরের চাঁদাবাজির প্রমাণ পেয়েছে র্যাব। এছাড়া সংবাদ প্রকাশের জন্য নিতেন মাসিক চাঁদা। সেই টাকা সঞ্চয় করা হতো সন্তানদের নামে। হেলেনার 2 সহযোগী বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এদিকে মাদক, ডিজিটাল নিরাপত্তা আইন সহ আলাদা 4 মামলায় হেলেনার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের সময় ক্যামেরার সামনে হাত নেড়ে হাস্যোজ্জ্বলভাবে বের হয়ে যান হেলেনা জাহাঙ্গীর। 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কোর্টে যখন হাজির করা হয় তখন তিনি টিভি ক্যামেরা দেখেই যেন মুখ লুকানোর চেষ্টা। এদিন হেলেনা জাহাঙ্গীরকে 4 মামলায় ফের 14 দিনের রিমান্ডে পাঠান আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল সে। মন্ত্রীদের বিরুদ্ধে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সে অসৌজন্যমূলক বক্তব্য দিয়েছে, মানহানিকর বক্তব্য দিয়েছে, এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সে জড়িত এই ধরনের লোকজনের সাথেও সে তার
ফেসবুকে আইডিতে সেই সমস্ত কথাবার্তা অনেক বলেছে। মঙ্গলবার 2 থানার 4 মামলায় 2 দফা তাকে বিচারকের সামনে হাজির করা হয়। পুরোটা সময় বিমর্ষ দেখা গেছে তাকে, নিশ্চুপ ছিলেন কাঠগড়ায়। তার আইনজীবী বলছেন, শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। তার সুনাম ক্ষুণ্ণ, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য, তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই মকদ্দমাটা, স্বাস্থ্যগতভাবে সে দুর্বল হয়ে পড়ছে, মানসিক তার কোনো ত্রুটি নাই। এদিকে দেশে বিদেশে জয়যাত্রা টিভির প্রতিনিধি নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে র্যাব। সেই টাকা রাখা হতো সন্তানদের নামে। গ্রেফতার হেলেনার 2 সহযোগী বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এই ফাউন্ডেশনে বর্তমানে 50 লক্ষ টাকা জমা রয়েছে। এই সংগঠনে বিভিন্ন অর্থ হেলেনা জাহাঙ্গীরের সন্তানদের নামে সঞ্চয় করে রাখা হয়েছে। গত 29 জুলাই রাতে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়াও মিলেছে তার বাসা থেকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় গ্রেফতার মডেল পিয়াসা ও মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এই 2 মডেলকে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধের বিষয়টিও তদন্ত করছেন তারা। বিশ্লেষণ করা হচ্ছে পিয়াসা ও মৌয়ের বাসা থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ ও আলামত। রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে 2 মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তারের গ্রেফতারের ঘটনায় গোয়েন্দা পুলিশের তদন্তে এসেছে নতুন মোড়। 2 মডেলকে ব্যবহার করে সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিংয়ের নৈপথ্যের রাঘব বোয়ালদের খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। এদেরকে এই পেশা আনার পিছনে কারা কাজ করেছে, প্যাট্রনাইজ করেছে, এবং নিশ্চয়ই কোনো ভিআইপি ব্যক্তিবর্গ রয়েছে যে তাদেরকে এই রাতের পার্টিতে এনে বিভিন্ন সঙ্গ দেওয়া কাজগুলি করছে। আমরা এগুলি ক্ষতি দেখছি, আমরা সিসিটিভিগুলি দেখব, আমরা মোবাইলগুলি করছি। একই সাথে 2 মডেলের সম্পদ ও আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। তারা যে মার্সিডিজ বা BMW গাড়ি ইউজ করেন, প্যাসেঞ্জার্স করে বাসাতে একা থাকেন, সেখানে বসে তারা একটা মদের ভার, তারা লাউঞ্জ, শিশার বার, এটার উৎসটা কোথায়? সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় এ ধরনের অপরাধ বাড়ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বাড়িওয়ালা, ফ্ল্যাটওয়ালা বা বিভিন্ন ব্যক্তিবর্গ অভিযোগ করছে, সেই কারণে আমরা অভিযোগগুলি খতিয়ে দেখছি। পিয়াসা ও মৌয়ের বাসায় পাওয়া আলামত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ। তাদের প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলেও জানান তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, নানা উদ্যোগে ভাগ্য ফিরেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দাদের। পাকা সড়কের দুপাশে লাগানো হয়েছে গাছও। বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন হতদরিদ্ররা। 6 ট্র্যাজেডির 7 বছরেও বিচার কাজ শেষ হয়নি। অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চ ডুবির ঘটনায় 49 জনের লাশ উদ্ধার হয়। অর্ধ শতাধিক আজও নিখোঁজ। শুধু তাই নয়, পদ্মায় তলিয়ে যাওয়া লঞ্চটি চিহ্নিতই করা যায়নি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। 49 জনের লাশ উদ্ধার হয়। আজও নিখোঁজ রয়েছেন 63 জন। আধুনিক যন্ত্র ব্যবহার করেও লঞ্চটি চিহ্নিতই করা যায়নি। দুর্ঘটনার পর মুন্সিগঞ্জের লৌহজং থানায় মামলা হয়, তবে দীর্ঘ এই 7 বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি। থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে দোষীদের বিরুদ্ধে। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিচার কাজ যাতে সুন্দরভাবে সমাধান হয় এবং অপরাধীরা সাজা পায়, আমরা সেই চেষ্টা করব। BIWTA বলছে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হচ্ছে, আর প্রশাসন বলছে এর পুনরাবৃত্তি রোধে তারা সতর্ক। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে না পারে, অতিরিক্ত যাত্রী যাতে বহন করতে না পারে। নৌ দুর্যোগ তহবিল তৈরি করেছি। আবহাওয়া দেখে আমাদের নৌযানের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখনো অতিরিক্ত যাত্রী পরিবহন এবং দীর্ঘ 7 বছরেও বিচার সম্পন্ন না হয় ক্ষোভ জানান অনেকেই। তদন্ত কমিটিতে বলা হয়েছিল যে লঞ্চে অতিরিক্ত যাত্রী ধারণ করা যাবে না। 7-8 বছর হয়ে গেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নত হয় নাই। সাধারণ পাবলিকও চায় যে নৌপথটা আরো স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হোক। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 87টি লঞ্চ চলাচল করছে। গত মার্চে মারা যাওয়া পিনাক 6-এর মালিক কালু মিয়ার মেয়ের নামে লঞ্চ ML ভাইবোন চালু রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল,
সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা মহামারীর মধ্যেও বিদায়ী 2020-21 অর্থ বছরে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও 2019-20 অর্থ বছরের চেয়ে প্রায় 21% বেশি রাজস্ব আয় করেছে এনবিআর। তবে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থ বছরে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। হাজেরা শিউলির রিপোর্ট। করোনার প্রাদুর্ভাবের পর গেল 2019-20 অর্থ বছরে রাজস্ব আদায়ে ধস নামে। এনবিআরের ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়। 3,500 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় মাত্র 2,16,000 কোটি টাকা। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এক বছরের মাথায় রাজস্ব আয় বেড়েছে 21%। বিদায়ী 2020-21 অর্থ বছরে 3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আয় করেছে প্রায় 2,61,211 কোটি টাকা। করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি বকেয়া আদায়ে সফলতা, কালো টাকা সাদা করার অবাধ সুযোগ এবং টেলিকম, তামাক ও নির্মাণ খাত সহ কয়েকটি খাত ভালো করায় বেশি রাজস্ব পেয়েছে সংস্থাটি। যেটুকু রেভিনিউ আর্ন হয়েছে এটা ভালো, আশাব্যঞ্জক। বড় বড় সেক্টর কর্পোরেশনগুলো সীমাবদ্ধতার ভিতরেও প্রফিট হয়েছে। এমন কিছু খাত আছে সেটা ওই করোনার জন্য সে আটকায়নি, বরং টেলিকমিউনিকেশন খাত বরং করোনাতে আরও বেশি বৃদ্ধি হয়েছে। এরকম বেশ কিছু খাতের কিছু অগ্রগতি এখানে আছে। তবে করোনা তৃতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় চলতি অর্থ বছরে রাজস্ব আহরণে এনবিআরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এনবিআর হাতে অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে। অটোমেশনটাকে চালু রাখতে হবে। ফিল্ড লেভেল যে দৌরাত্ম্যটা আছে সেটাকে কমিয়ে আমাকে মেশিনের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। সরকারের মোট রাজস্ব আয়ের 85% যোগান দেয় এনবিআর। গত 5 বছরে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি 10%-এর বেশি। বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি 97,507 কোটি টাকার রাজস্ব এসেছে ভ্যাট থেকে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবারও বেড়েছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই রোগী নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। করোনার সবশেষ অবস্থা জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে 7 জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তো কুষ্টিয়া PCR ল্যাব সূত্রে আসলে আমরা জানতে পেরেছি মোট 389টি স্যাম্পলের মধ্যে কিন্তু 143টি স্যাম্পল পজিটিভ এসেছে। তার মানে এই স্যাম্পল সংগ্রহের হার থেকে কিন্তু প্রায় 36.67% নিয়ে কিন্তু করোনা আক্রান্ত রোগী কিন্তু কুষ্টিয়ায় প্রতিনিয়ত তারা আক্রান্ত হচ্ছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুধু কুষ্টিয়ার রোগী নয়, আশেপাশে বিভিন্ন জেলার থেকে অনেক রোগী কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য আসে, যার কারণে অতিরিক্ত রোগী চিকিৎসার জন্য কিন্তু আসলে তাদের অতিরিক্ত লোক বলের দরকার হয় এবং তারা নানাভাবে আসলে চেষ্টা করে এবং তাদের যে রোগীগুলো আছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং অতিরিক্ত রোগীর চাপ বহন করার জন্য তারা কিন্তু নানা সমস্যার সম্মুখীন হয়। তো ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেলাতে কিন্তু প্রায় 389 জন কিন্তু চিকিৎসা গ্রহণ করছে 250 শয্যা বিশিষ্টের বিপরীতে এবং ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র করোনা ওয়ার্ডে যারা দায়িত্বপ্রাপ্ত প্রায় 7 জন ইন্টার্নি চিকিৎসক কিন্তু আক্রান্ত হয়েছে করোনা আক্রান্তে। এবং এই বিষয়ে আসলে আমাদের তত্ত্বাবধায়ক আরো জানিয়েছেন যে কুষ্টিয়ায় কিন্তু নিয়মিত নিরবিচ্ছিন্ন কিন্তু প্রায় 180টি সিটের বিপরীতে কিন্তু কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো অক্সিজেনের স্বল্পতা না হয় এবং বাকি যে রোগী যারা আছে তাদেরকে আসলে সিলিন্ডারের মাধ্যমে কিন্তু অক্সিজেন সরবরাহ করছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে। তবে কুষ্টিয়ার যে করোনা আক্রান্ত যে স্বজন যারা আছেন তারা মূলত আমাদেরকে যেটি বারবারই বলছেন এবং তারা আসলে আমাদেরকে হতাশার কথাই বলছেন, কারণ এই করোনা আক্রান্তের যে ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয় এগুলো আসলে অনেক দাম দিয়ে কিনতে হয় এবং যার কারণে আসলে তারা কিন্তু আর্থিকভাবে তারা আসলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন করোনা আক্রান্ত রোগীর স্বজনেরা। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেডের স্বল্পতা থাকলেও কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে এই করোনা আক্রান্ত যে রোগী যারা আছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু অনেক রোগী কিন্তু মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন এবং বিশেষ করে ওষুধের স্বল্পতা করোনা আক্রান্ত রোগীর যে ওষুধ সেই ওষুধের বিষয়ে আসলে সরকার
তাদেরকে যেভাবে ওষুধগুলো দেওয়ার কথা সেভাবেই দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার আবাসিক মেডিকেল অফিসারের যিনি আছেন তিনি। তো কুষ্টিয়ার পিছিয়ে ল্যাবের সূত্রে আরো জানা যায় যে আসলে স্যাম্পল কালেকশনটাও ঠিকমতো তারা করার চেষ্টা করছে এবং তারা সেই আলোকে কিন্তু তারা আসলে যে পরিমাণে আক্রান্ত হচ্ছে সেই পরিমাণে সিট রাখার কিন্তু ব্যবস্থা কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেই এবং তারা আসলে মূলত বাড়িতে যাতে চিকিৎসা করায় সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু একটা মনিটরিং টিম কিন্তু গঠন করেছে কুষ্টিয়া সিভিল সার্জনের অফিস থেকে। তো কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত একমাত্র সচেতনতা ছাড়া কিন্তু আসলে এই করোনা আক্রান্ত রোগীর এই সংখ্যা কমানো আসলে সম্ভব নয়, কারণ বর্তমানে গ্রামের মানুষই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে শুধুমাত্র সচেতনতার অভাবে। ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া শহর কেন্দ্রে কিন্তু রোগী অনেকে কমে এসেছে এবং শহর কেন্দ্রে যতটা কমছে তার থেকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে গ্রামে কিন্তু আক্রান্তের হার। তো সিভিল সার্জন আরো আমাদেরকে জানিয়েছে যে মূলত এই যে কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন হাট বাজারে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে, তার একটি প্রভাব কিন্তু আস্তে আস্তে পড়া শুরু করবে শুধুমাত্র এই করোনা আক্রান্ত রোগীদের উপরে, কারণ ইতিমধ্যে যেহেতু বাড়া শুরু করছে এবং আগামী 14 দিন কিন্তু এইভাবে অব্যাহত থাকবে করোনা আক্রান্ত রোগীদের বৃদ্ধির বিষয়ে। তো কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে গ্রাম অঞ্চলে যাতে সচেতনতা বৃদ্ধি পায় সেই বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা লিফলেট এর বিতরণ শুরু করেছে এবং গতকালকে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং 54টি মামলা হয়। এই মামলার বিপরীতে প্রায় 56 জনের কিন্তু অর্থদণ্ডে দণ্ডিত করা হয় 2018 সালের সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল এই আইনের আওতায়। এছাড়া কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু লকডাউন যাতে সর্বাত্মক শিথিল সর্বাত্মক যাতে চেষ্টা করা হয় সর্বাত্মকভাবে সেই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নজর দেওয়া হচ্ছে। তো কুষ্টিয়া জেলা হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী SM রাশেদ। করোনার হানায় দুঃসংবাদের সাইরেন শুনে দূরে সরে যাচ্ছেন প্রিয়জনরা, তখন মানবতার সেবায় এগিয়ে এসেছে দুর্জয় তারুণ্য। টেলিমেডিসিন সেবার পাশাপাশি করোনায় আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সেবা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। অক্সিজেনের আকুতি নিয়ে হটলাইনে শ্বাসকষ্টে ছটফট করা মানুষের ফোন পাওয়ার সাথে সাথে ছুটছেন ফেসবুক ভিত্তিক সংগঠন আমাদের গাইবান্ধা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন পুশাগের কর্মীরা। নানা সংকট সীমাবদ্ধতার মধ্যেও জীবন বাঁচাতে পারার প্রশান্তিটা অন্যরকম এই তারুণ্যের কাছে। ফ্রি অক্সিজেন ডেলিভারি সেবা দিচ্ছি, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছি। আলটিমেটলি আমরা যখন একটা প্রাণকে বাঁচাইতে পারতেছি তো তার মাধ্যমে আমরা পুরো একটা পরিবারকে বাঁচাইতে পারতেছি। অক্সিজেনের সিলিন্ডার রিফিল করতে ছুটতে হয় রংপুর বগুড়ায়। কষ্ট লাঘবে এগিয়ে এসেছে গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জি বয়েজ। সিলিন্ডার রিফিলের জন্য তারা চালু করেছে অক্সিজেন ব্যাংক। এটা রিফিল করতে আপনার গাইবান্ধা জেলার বাইরে যেতে হয়, রংপুর না হলে বগুড়ায় যেতে হয়, এতে অনেক সময়ের ব্যাপার। অক্সিজেন নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, মেডিকেলেও সাপ্লাইটা দিতে পারছিল না তারা ঠিকভাবে। গাইবান্ধায় যেহেতু কোনো অক্সিজেন ব্যাংক ছিল না, তাদেরকে অক্সিজেন রিফিল করার ব্যবস্থা করার জন্য আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি। অন্যদিকে স্বজন প্রতিবেশীরা যখন কোভিড রোগীর লাশ ফেলে চলে যায় তখন তাদের সৎকার ও দাফনে এগিয়ে এসেছে তরুণদের আরেকটি সংগঠন করোনা ফাইটার্স টিম। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন একাকার করে ছুটে চলেছে। কোনো লাশ যেন, কোনো মৃতদেহ যেন সৎকারের অভাবে যেন পড়ে না থাকে, আমরা এই দিকটা আমরা লক্ষ্য রেখেই আমরা এই করোনা ফাইটার্স টিমটি গঠন করেছি। এমনিভাবে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও অক্সিজেন সেবা নিয়ে দুঃসময়ের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, মৈত্রেয় সহ আরও অনেক স্বেচ্ছাসেবী তরুণ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁয় করোনা শনাক্তে RT-PCR ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের 3য় তলায় এ ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নতুন এই ল্যাবে প্রতিদিন 2 দফায় 188টি নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাব পরিচালনা করবেন 2 জন টেকনিশিয়ান ও 2 জন চিকিৎসক। করোনা মহামারীর শুরু থেকেই জেলায় একটি PCR ল্যাব স্থাপনের দাবি করে আসছিলেন এলাকাবাসী।
নওগাঁর আপামর জনসাধারণ এই পিসিআর ল্যাব দ্বারা উপকৃত হবে। এই ল্যাব স্থাপনের পর নওগাঁবাসীর যে দুর্ভোগ ছিল সেটি লাঘব হবে। সাধারণ মানুষ এখানে আসে টেস্ট করবেন এবং তারা চিকিৎসা নিতে পারবেন। পিসিআর ল্যাবের মাধ্যমে সঙ্গে সঙ্গে তারা চিকিৎসা নিতে পারবো, এতে করে আমাদের সংক্রমণ হার কমে যাবে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে মেশিনে, আর 4 ঘন্টা সময় লাগে রিপোর্ট প্রস্তুত করতে। যদি দেখা যায় যে না এক শিফটে আমার কভার হয়ে যাচ্ছে, দরকার নাই আমার এক শিফটে হলো। যদি দেখা যায় 2 শিফট লাগে তো 2 শিফটে করতে হবে, যদি দেখা যায় 3 শিফট করতে হবে 3 শিফটে না। ভ্যাকসিন ছাড়াই শুধু সুইপুশ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর জেলার সিভিল সার্জনকে এ বার্তা জানায় স্বাস্থ্য বিভাগ। গত রোববার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 নম্বর বুথে করোনা টিকা দেওয়ার সময় টিকা গ্রহণকারীদের শরীরে ভ্যাকসিন ছাড়াই শুধু সুইপুশ করার অভিযোগ ওঠে সাজেদা আফরিনের বিরুদ্ধে। পরে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলার সিভিল সার্জন। কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা মেলে। এ প্রেক্ষিতে মঙ্গলবার অভিযুক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ। ডিসিএস মহোদয়ের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটিকে আমি তৎক্ষণাৎ দেলদুয়ার উপজেলায় পাঠিয়ে দিই। প্রতিবেদন সাবমিট করেছেন, ঢাকায় বিভাগীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা করার জন্য প্রেরণ করেছি। করোনা রোগীদের প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহের দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। মঙ্গলবার দুপুরে কর্মসূচিতে বক্তারা বলেন, করোনা ইউনিটে অক্সিজেনের তীব্র সংকটের কারণে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। অক্সিজেন সিলিন্ডারের জন্য রোগীর স্বজনরা দিশেহারা। 300 বেডের করোনা ইউনিটে আইসিইউ আছে 26টি, সেন্ট্রাল অক্সিজেন আছে 107টি বেডে, হাইফ্লো নেজাল ক্যানোলা 69টি এবং অক্সিজেন সিলিন্ডার আছে 420টি। দ্রুত সিলিন্ডার সংখ্যা বাড়ানো সহ সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানান তারা। অক্সিজেন প্লান্ট স্থাপন করতে হবে, পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ করতে হবে। অক্সিজেনের অভাবে কোনো রোগী বরিশালে মারা যাবে না, এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ, এখানকার জেলা প্রশাসক সবাইকে আমরা এর আগেও বারবার বলেছি এই সংকট নিরসনের জন্য। আমরা আবারও তাদেরকে স্মারকলিপি দেব। যদি তারপরেও এই সংকট থাকে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ভেতরে পাকা সড়ক, দুপাশে সারি সারি বাসক গাছ শুধু সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সহায়তাকারী নয়, গাছগুলোর পাতা ঔষধি গুণসম্পন্ন। আর সেই পাতা বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা হতদরিদ্র 17 নারী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে ছিটমহল বিলুপ্ত হওয়ার পর দাসিয়ারছড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত ছিটমহলে নির্মাণ করা হয়েছে 26 কিলোমিটার অভ্যন্তরীণ পাকা সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার সড়কের দুপাশে উপজেলা পরিষদের উদ্যোগে 2019 সালের শেষ দিকে 15,000 বাসক গাছ লাগানো হয়। ঔষধি গুণসম্পন্ন গাছের পাতা বিক্রির আয়ের টাকার 85 ভাগ পাচ্ছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা 17 জন অসহায় নারী। কষ্টের সংসারে এই বাড়তি আয় সহযোগিতা যোগাচ্ছে বলে জানালেন উপকারভোগীরা। বাসক পাতা আনা দেওয়াও করি কোনো মতে চলাফেরা করি। স্বামী মারা গেছে, 3টে বাচ্চা আছে, তাকে দিয়ে স্বপ্নপুরের চাকরি এসে আমি বাসক পাতা চাকরি ওইলে করো ছিড়িয়া করিয়ে সব বাঁচতে আছে। স্বপ্ন প্রকল্পে 18 মাসের কার্যকালের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হলেও ওই 17 নারী অবসর সময়ে গাছের পরিচর্যা, পাতা সংগ্রহ ও শুকানোর কাজ করছেন বলে জানান মাঠকর্মী। বাসক পাতা উঠায়, শুকায়, এই পাতাগুলো বিক্রি করে ইউনিয়ন পরিষদের আওতায়, উপজেলার আওতায়। এ পর্যন্ত 2.5 লক্ষাধিক টাকার পাতা বিক্রি করে চুক্তি অনুযায়ী উপকারভোগীদের লভ্যাংশ দেওয়া হয়েছে। 2029 সাল পর্যন্ত তারা এই টাকা পাবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মূলত এই বাসক পাতা একমি কোম্পানি কিনে, এটার যে টাকা হয় এটা 5% পায় উপজেলা প্রশাসন, আর 10% পায় ইউনিয়ন পরিষদ এবং 85% উপকারভোগীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। ইতিবাচক ফলাফল পাওয়ায় অন্যান্য সড়কের পাশেও বাসক গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ফুলবাড়ী ইউনিয়নের অন্যান্য যে সকল রাস্তা এখনো খালি পড়ে আছে, আমরা সকল রাস্তায় এই বাসক চারা রোপণ করব।
ভেষজ উদ্ভিদ বাসকের বৈজ্ঞানিক নাম আরাটোডা বাসিকা। এই গাছের ছাল, পাতা এবং রস খুবই উপকারী। বাসকের পাতায় ভার্সিনিন নামীয় ক্ষারীয় পদার্থ ও তেল থাকে। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধি নিরাময়ে এই পাতার নির্যাস বিশেষ উপকারী। সময় সংবাদ, কুড়িগ্রাম। করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনলাইনে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। উপাচার্য জানান, শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীতে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। এতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেশন জটে পড়েন। ক্ষতির দিকটি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এবার ব্যবস্থা করেন অনলাইনে লিখিত পরীক্ষার। এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। খুবই হেল্পফুল হবে যে তারা আগের যে 1.5 বছরের সেশন জটটা ছিল এটা মোটামুটি কাটায় উঠতে পারবে। 4 মাসের ভিতরে কোর্স মানে কি সেমিস্টার কোর্স করে দিয়ে মানে সেশন জটটা কাটিয়ে দিবে। এটা আমাদের জন্য আমি মনে করি অনেক ভালো একটা কার্যক্রম কর্তৃপক্ষ হাতে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে শিক্ষকদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষকদের ট্রেনিং প্রয়োজন, ট্রেনিং আমাদের হয়েছে একটা, এবং ছাত্ররাও পাশাপাশি তারা এই ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছেন। 9টা অনুষদে 23টা ডিগ্রি অফারিং ডিপার্টমেন্টে অনলাইন পরীক্ষা কার্যক্রম চালু হচ্ছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদের 45টি বিভাগে 12,000 শিক্ষার্থী পড়াশোনা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। হবিগঞ্জের লালন মিয়া বানিয়াচং উপজেলায় নিজ বাড়িতে তিনি গড়ে তুলেছেন 3 ফলের বাগান। তার বাগানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা 2 শতাধিক প্রজাতির 3 ফলের গাছ। এখানে চারা নিতে আসেন শৌখিন বাগান প্রেমীরা। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নানা প্রজাতির 2 শতাধিক 3 ফলের গাছ নিয়ে ছাদ বাগান। এখানে রয়েছে ভেনেসা, সিগার, খোর্তামণি, পেনাটি, ফ্লোরিন্ডা সহ অনেক জাতের গাছ। বানিয়াচং উপজেলার পুরানবাগ এলাকায় বাড়ির ছাদে দেশের সবচেয়ে বড় 3 ফলের বাগান গড়ে তুলেছেন হবিগঞ্জের লালন মিয়া। ইতালি, তুরস্ক, ফ্রান্স, জর্ডান, সৌদি আরব ও দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বীজ এনে চারা রোপণ করেন তিনি। 3 ছাড়াও তার বাগানে রয়েছে আঙ্গুর, আপেল, মাল্টা, মালভেরি ও পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ। স্বপ্ন হলো যে আমি সারা বাংলাদেশের যত বাগানে আছে সবার হাতে এই 3 ফলের গাছ পৌঁছে দেওয়া। এই বাগান থেকে ফল ও গাছের চারা কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন বৃক্ষপ্রেমীরা। আগে এটার নামই শুনতাম, লালন ভাই বাগান করার পর এখন আমরা দেখতেও পারি, খাইতেও পারি। এত মজা লাগে, এত ভালো লাগে, এটা আমরা জীবনে কোনো খাইছেও না। 3 ফল এখানে চাষ হওয়ার পরে আমরা খুব খুশি। অনেক জায়গা থেকে বড় বড় গাড়ি নিয়ে চারা নিয়ে যান। 2019 সালে শুরু করা এই বাগানে 2 শতাধিক 3 ফল সহ বিভিন্ন প্রজাতির 5 শতাধিক গাছ রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের হাটলক্ষ্মীগঞ্জ কলার হাট ভোর থেকেই চলে বেচাকেনা। সবরি, সাগর, চাপা, কবরি ও নেপালি সহ বিভিন্ন রকম কলা পাওয়া যায় এখানে। কঠোর বিধিনিষেধেও জমজমাট কলার পাইকারি এই হাট। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, যে বিখ্যাত রামপালের কলা ঘিরে যে এই ধলেশ্বরী তীরের এই আড়তটি হয়েছে, সেখানে কিন্তু এখন রামপালের কলাই খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ধরনের কলা, আপনি যেমনটি বলছিলেন, সেই কলাই কিন্তু স্থয়লাভ হয়ে আছে পুরো আড়ত। এখানে যে 15টি আড়ত আছে, সব আড়তেই কলায় ভরপুর, কিন্তু তারা দাবি করছেন যে এই লকডাউনে কলার কিন্তু ক্রেতা নেই, সে কারণে অনেক কলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক অনেক সস্তায় কলা বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু কাস্টমার না থাকার কারণে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাদের। এবং এইখানে যে 15টি আড়ত রয়েছে, এই আড়তদারদের সবারই একই আকুতি যে এই রাস্তাঘাটে লোকজন কম এবং যারা নাকি তাদের থেকে পাইকারি
কলা নিয়ে বেচা বিক্রি করেন সেখানেও কিন্তু তারা যথাযথভাবে দাম পাচ্ছেন না এবং কলার চাহিদা অনুযায়ী কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। সে কারণেই এই চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে এবং তারা বলছেন যে কলা ভিত্তিক যে অর্থনীতি সেটি এখন কিন্তু এখানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই রামপালের যে কলা, বিখ্যাত কলা, সেখানে কিন্তু রামপালের কলা এখন অনেক বেশি চাষ হচ্ছে না এবং এই বিলুপ্তির পথে যে যাত্রী এবং সেটি নিয়ে যেমন কৃষি বিভাগ কাজ করছে এবং কৃষি বিভাগ বলছে কলা হচ্ছে এমন একটি ফল যে ফলটি শরীরের জন্য খুবই উপকারী এবং এই যে কলাটি সবসময় খাওয়া দরকার এবং সেই কলার উপকারিতার কথা উল্লেখ করে তারা বলছেন যে এই কলায় যে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয় এবং কলাকে পাকানোর জন্য নানা রকম যে কৌশল অবলম্বন করা হয় যে সেগুলো স্বাস্থ্যসম্মত ভাবে না হলে কিন্তু ঝুঁকি রয়েছে এবং এই হাটলক্ষ্মীগঞ্জের যে আড়তগুলো রয়েছে এগুলো কিন্তু দীর্ঘ যুগ ধরে এখানে কলা বিক্রি হচ্ছে এবং এখানে তাদের বৈচিত্র্যতা হচ্ছে যে কলা কিন্তু কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না, স্বাস্থ্যসম্মতই কিন্তু তারা কলা পাকাচ্ছেন এবং সেই কলাই কিন্তু ভোক্তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু এই মুন্সিগঞ্জে বা জেলা বিভিন্ন স্থানে বা অন্যান্য জায়গায় কিন্তু কেমিক্যাল ব্যবহার হয়, সেগুলোর ব্যাপারেও তারা তৎপরতার কথা জানিয়েছেন যে যারা দায়িত্বশীল তারা যদি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। এবং কৃষি বিভাগ যেগুলো বলছে যে এই গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যে কোনো জায়গায় কিন্তু কলার চাষ শুরু করলে বা বাড়ির আঙিনায় শুরু করলে সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে এটি চলতে থাকে এবং এই থেকে অনেক রকম যে কলার উৎপাদন সেটি বাড়তে পারে। পাশাপাশি এই জেলা কৃষি সম্প্রসারণ ও অধিদপ্তর বলছে যে জেলায় 48 হেক্টর জমিতে এখন কলা চাষ হচ্ছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা বলছেন যে কলার দাম যেগুলো কমে যাচ্ছে, কমে যাওয়ার পরেও কিন্তু এখন চাপা কলা 4 টাকা থেকে 8 টাকা হালি পাইকারি বিক্রি হচ্ছে, যেটি তারা বলছিলেন যে যদি ছড়া হিসাবে বিক্রি হয় সেটি কিন্তু তারা 100 টাকা থেকে 300 টাকা দরে বিক্রি করছেন। আর সবরি কলা বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা থেকে 25 টাকা হালি দরে। আর সাগর কলা যেগুলো প্রকৃত সাগর সেগুলো কিন্তু 20 থেকে 25 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। অনেক বড় সাইজের সবরি সাগর কলা কিন্তু আজকে আমরা এই আড়তে দেখতে পাচ্ছি। এই সাগর কলার মধ্যে একেবারে অবিকল যে কলাগুলো রয়েছে নেপালি কলা, সেগুলো কিন্তু দাম অনেকই সস্তা, 8 টাকা থেকে 12 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। আর কপরি কলা বিক্রি হচ্ছে কিন্তু 8 টাকা থেকে 15 টাকা হালি দরে। আর যেটি একেবারে অনেক কম পাওয়া যাচ্ছে অগ্নিশ্বর কলা, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা হালি দরে। তো এই আড়তের যারা আড়তদার আছেন যে এই সময়কার যে তাদের এই দরের চাইতে কিন্তু আরো বেশি দর তারা আশা করছিলেন যে এই সময়টায় কলা আর যে উৎপাদন তার সঙ্গে এই দরের সামঞ্জস্যতা অভাব আছে। তারপরে তারা লকডাউনের সর্বাত্মক যে কঠোর বিধিনিষেধ চলছে এই বিধিনিষেধের মধ্যে তারা কিন্তু কলা বিক্রি করতে না পেরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছিলেন যে এই কলাগুলো যদি যথাযথভাবে বাজারজাত করা যেত তাহলে কিন্তু কলাগুলো এভাবে নষ্ট হতো না এবং কলা থেকে পর্যাপ্ত দামও তারা পেতে পারতেন এবং কলার সঙ্গে যে লোকজন জড়িত আছেন যারা কলা বিক্রি করে তাদের সংসার চলে এবং এই আড়তগুলো যে সংশ্লিষ্ট রয়েছেন আড়তদার ছাড়াও নানা রকমের লোকজন তারা সবাই কিন্তু এখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন এবং এখানকার যারা আড়তদার তারা বলছিলেন যে রামপালের কলার চাহিদা গোটা দেশব্যাপী, কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা রামপালের কলা সরবরাহ করতে পারছেন না। এই ব্যাপারে কিন্তু কৃষি বিভাগের যথাযথ পদক্ষেপের কথা তারা বলছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের কলার হাটের সবশেষ। ইমা, মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ কলার হাট থেকে কলা কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। শুধু ডেলিভারির ধীর গতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট সৃষ্টি হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্য হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমদানিকৃত কন্টেইনার সরাসরি অফডকে পাঠিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের চিন্তা ভাবনা করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের জট কমাতে ২৬ জুলাই থেকে আমদানিকৃত পণ্যবাহী কন্টেনার সরাসরি ১৯টি অফডকে খালাসের সিদ্ধান্ত দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সে অনুযায়ী গত ৮ দিনে বন্দর থেকে অফডকে কন্টেনার পাঠানো হয়েছে ৮,৮৫০টি, কিন্তু তার বিপরীতে বন্দরের বিভিন্ন জাহাজ থেকে নামানো কন্টেনার সংখ্যা প্রায় ৩৫,০০০। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এখন কন্টেনারের স্তূপ জমে গেছে। যদিও পোর্ট থেকে আপনার ডিপোতে নিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় দেখা যাবে যে ডিপোতেও হয়তো জায়গার সংকুলান হবে না, তো ওই জন্য একমাত্র সমাধান হচ্ছে ডেলিভারি হওয়াটা। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন করে ৪,৫০০-এর বেশি কন্টেনার ডেলিভারি হলেও লকডাউনে অনেকটা কমে যায়। ৪৯,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে ৪২,০০০-এর বেশি, আর ১৯টি অফডকে ধারণ ক্ষমতা ৭৭,০০০ কন্টেনার, কিন্তু কন্টেনার এখন ৫৬,০০০। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দেবে নানা সমস্যা। এমনিতে নানা জটিলতায় গত কয়েক মাস ধরে ডেলিভারিতে ধীরগতি চলে আসছিল। এর মধ্যে কঠোর লকডাউনে শিল্প কারখানা বন্ধ থাকায় তা মারাত্মক আকার ধারণ করে। যদি আমদানি পণ্য ডেলিভারির গতিটা বজায় না থাকে এবং এই গতির হারটা যদি না বাড়ে আগামী দিনগুলোতে, তাহলে বন্দরের মতো অফডকগুলোতেও কিন্তু কন্টেনারের জট হবে। ৪ দিন পর্যন্ত বিনা মাসুলে কন্টেনার খালাস নিতে পারে আমদানিকারকরা। এর বেশি সময় হলেই জরিমানা গুনতে হয়। এই অবস্থায় ডেলিভারিতে গতি আনতে কঠোর হতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ডেলিভারিটা সবাই ত্বরান্বিত করতে হবে, আমাদের ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো কঠোর পদক্ষেপে যাবে কিনা সেটা সময় সিদ্ধান্ত নেবে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে ১০০টি জাহাজ রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিক্রি না হওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পচে যাচ্ছে ডলারে কিনে আনা টনে টনে রসুন আর আদা। পচে দুর্গন্ধ ছড়ানোর ফলে ফেলে দেওয়া হচ্ছে খালেও। ব্যবসায়ীরা বলছেন, চীন ও মিয়ানমার থেকে রসুন আর আদা এনে ক্রেতার সংকটে ক্ষতির মুখে তারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পচে গেছে ডলারে কিনে আনা বস্তায় বস্তায় আদা। কঠোর বিধিনিষেধে ক্রেতা নাই চট্টগ্রামের খাতুনগঞ্জে। ক্রেতা সংকটে আদা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে গুদামে, তাই টনে টনে আদা নিয়ে গেছে সিটি কর্পোরেশন। দাম না পেয়ে অনেকেই ফেলে দিয়েছে খালেও। আদা আসছে ধরেন যেখানে 10 গাড়ি লাগবে এখানে আসছে 20 গাড়ি 25 গাড়ি, সেই জন্য আসলে এখানে ক্রেতা শূন্য। 500 টাকা বলছিল, কালকে বলছিলাম নিয়ে যাইতে, এরা নিয়ে যায়নি, কারণ যেহেতু বেশি পৌঁছে গেছে তো তাই। পচে যাওয়ার একই চিত্র চীন থেকে আনা রসুনেরও। বাধ্য হয়ে বিক্রেতারা রসুন ফেলে দিয়েছে বস্তায় বস্তায়। রসুন 21 বস্তা মতো পচে গেছে, মালটা দেরিতে ডেলিভারি নেওয়াতে আমাদের মালটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে বেচা বিক্রি কম। 1450 বস্তার মধ্যে 300 বস্তা মাল বিক্রি করছে, বাকি মালটা নষ্ট হয়ে গেছে। এটা মালটা আসলে সিটামফোর্ড থেকেই নষ্ট হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, কঠোর বিধিনিষেধের কারণে দূর দূরান্তের ক্রেতারা আসছে না। ক্রেতা সংকটে বিক্রি না হওয়ায় বন্দর থেকে খালাসও করা যাচ্ছে না পণ্য। এগুলো পচনশীল জিনিস, এগুলি তো বেশি দিন রাখা যাবে না। এখন আজকে ঈদ গেল যে আপনার প্রায় 10-12 দিন হয়ে গেল, তারপরেও এখানে কোনো ক্রেতা নেই। শুধু মঙ্গলবারে খাতুনগঞ্জের 3টি আড়তে 20 টন রসুন আর 4টি আড়তে 5 টনের বেশি আদা পচে গেছে, যার বাজার মূল্য 25 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নিষেধাজ্ঞা ও দুদফা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে অবশেষে সাগরে গেলেন কক্সবাজার উপকূলের জেলেরা। দীর্ঘ ৭৫ দিন পর সাগরে মাছ শিকারে যেতে পারায় খুশি জেলেরা। ট্রলার মালিকরা বলছেন, সাগর থেকে মাছ নিয়ে ফিরলেই লোকসান কাটে ওঠা সম্ভব হবে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকারি নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ শিকারে যেতে পারেননি কক্সবাজার উপকূলের জেলেরা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও সাগর উত্তাল থাকায় আরও 10 দিন ট্রলারে বসেছিলেন জেলেরা, যার কারণে শত শত ট্রলার নোঙর করা ছিল বাঁকখালী নদীর মোহনায়। অবশেষে 2 মাস 15 দিন পর ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছে জেলেরা। আবহাওয়া ভালো হয়ে গেছে, তাই আমরা আবার চলে যেতে পারি সাগরে। 3 লক্ষ টাকার বাজার লই গেলে কিন্তু কোম্পানি তো আমাদেরকে বাজারগুলো দেয়, কিন্তু হঠাৎ মাছ পাইতে হইবে, কিন্তু নাহলে তো আবার কোম্পানি মরে যেতেছে। দ্রুত জেলেরা মাছ নিয়ে ফিরলে ধার দেনা পরিশোধ ও লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলে জানালেন ট্রলার মালিকরা। সাগরে এখন চলে যাচ্ছে বোটগুলি, যদি মাছ পাই আমাদের দেনাগুলি পরিশোধ করতে পারবো আমরা। আর মৎস্য অবতরণ কেন্দ্রের বিপণন কর্মকর্তা জানালেন, আগামী কয়েকদিনের মধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র মাছে 6 লাখ হবে।
ছোট বড় যে বোটগুলি আছে সবাই তাদের প্রস্তুতি নিয়ে সাগরে চলে গেছে। আমরা আশা করি আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তারা ফিশিং করে আবার মাছ নিয়ে আমাদের পল্টনে আসবে। কক্সবাজারে ছোট বড় মাছ ধরা ট্রলার ও নৌকা রয়েছে ৮,০০০-এর অধিক, যার মধ্যে প্রায় ৬,০০০ নিবন্ধনের আওতায় এসেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশজুড়ে কঠোর বিধিনিষেধে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের মতো বন্ধ রাজধানীর কাঁটাবনের পোষা প্রাণীর মার্কেট। নির্দিষ্ট সময়ে দুবেলা খাবার পেলেও আবদ্ধ পরিবেশে প্রয়োজনীয় আলো বাতাস আর অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে মারাও যাচ্ছে অনেক প্রাণী। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর কাঁটাবনে শতাধিক দোকানে বিক্রি হয় অ্যাকোরিয়ামের মাছ, বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর ও বিড়াল সহ নানা প্রাণী। করোনার প্রভাবে ২৩ জুলাই শুরু হওয়া কঠোর বিধিনিষেধে বন্ধ এই মার্কেট। দোকানিরা বলছেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রাণীদের খাবার দেওয়ার সুযোগ পেলেও পর্যাপ্ত সময় পাচ্ছেন না প্রাণীদের পরিচর্যার। মাছ প্রচুর পরিমাণে মারা যাচ্ছে, বন্ধে থাকতে একটা দুর্বল হয়ে যায় ওরা। আর পাখিগুলো মানে আলাপাতা যদি না পায় তারা একটা অসুস্থ পড়ে যায়। যে সময়টা মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে এটা আসলে যথেষ্ট না। পয় পরিষ্কার করতে হয়, খাবার দাবার রেডি করতে হয়, ওদের খাওয়াতে হয়। প্রতিদিন মতো দেখা যায় যে ৫-৭টা করে মারা যায়, বাহ্যিক আছে মারা যায়, দামি পাখি আছে। আবার বন্ধ দোকানের আবদ্ধ পরিবেশে মারা যাচ্ছে প্রাণী। আস্তে আস্তে প্রাণীগুলো দুর্বল হয়ে গেছে, যেহেতু বন্ধ রাখলে গ্যাস হয়ে যায় দোকানের ভিতরে, কিছু তো পশু পাখি মারা যায়। আর যারা বাসায় পশু পাখি লালন পালন করেন তারাও খাবার সংগ্রহ করতে পারছেন না, মারা যাচ্ছে বাসার পোষা প্রাণীও। আমি ওয়ারি থেকে আসছি, আমি অনেক লুকোচুরি করে এখানে আসছি খাবারের জন্য পশুর, কিন্তু এখানে আইসা দেখি সবই বন্ধ, আর আমার বাসায় পশুগুলা মারা যাচ্ছে। অনেক খাবার তো পাওয়া যায় না যে একসাথে খাবার কিনে ওরা। এসব পোষা প্রাণীর মার্কেটকে কঠোর বিধিনিষেধের আওতামুক্ত রাখার পরামর্শ প্রাণীবিদদের। শুধু খালি ব্যবসায়িক দিক দেখলে হবে না, যে ব্যবসায়ী পণ্য একটা এটা কিন্তু পণ্য হলেও এটা কিন্তু সেই পণ্য না যে যেখানে আপনি 1 বছর ফালায় রাখলেও কিছু হবে না। এটা এমন একটা পণ্য যেটা প্রতিদিন এটা নার্সিং করার প্রয়োজন আছে, যত্ন নেওয়ার প্রয়োজন আছে, খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর পর্যাপ্ত পরিচর্যার অভাবে এসব প্রাণী থেকে নানা রোগ ছড়াতে পারে বলেও সতর্ক করেছেন প্রাণীবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে এক প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রতারণা সহ তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম। তিনি জানান, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীনদের জন্য নির্মিত ঘর তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে টাকা দাবি করেন প্রতারক সাইফুল ইসলাম। এ ঘটনায় 31 জুলাই তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন এক উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ পৌরসভার কাঠেরপুল এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। 2011 থেকে 2020 সাল পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভাপতি ছিলেন তিনি। নানা অনিয়মের কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দুর্নীতি, এরকম মানুষের প্রতারণা, বদলি বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, এই সমস্ত কারণে তাকে কিন্তু আরও বিভিন্ন সংগঠন স্বার্থবিরোধী কাজ করার কারণে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এই পর্যন্ত আমরা প্রায় 27টি তার ট্রানজ্যাকশন আমরা পেয়েছি, যেখানে 5,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত সে হাতিয়ে নিয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও বিভিন্ন শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা। তৈরি পোশাক কারখানায় কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা গত কয়েকদিনে এসে কাজে যোগদান করেছে। আজকেও কেউ কিন্তু কাজে যোগদান করবেন কিছুক্ষণ পর। অর্থাৎ আমি যে শিল্প প্রতিষ্ঠানটির সামনে রয়েছি, এই শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় সকাল 8টা থেকে। আমরা 2-1জনকে ভেতরে প্রবেশ করতে দেখেছি, যারা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হ্যান্ড স্যানিটাইজার এবং তাপমাত্রা মাপার যন্ত্র থেকে শুরু করে অন্যান্য যেসব জিনিস রয়েছে সেগুলো আসলে দিয়েই তারা এখানে শ্রমিকদের প্রবেশ করার কথা রয়েছে। তো এই যখন অবস্থা, তখন আমি এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে এতগুলো শ্রমিক একসঙ্গে এই গেট দিয়ে প্রবেশ করার সময় আসলে তাদের কতটুকু স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়, সেই বিষয়টি কিন্তু আমরা
অন্যান্য কারখানাতেও দেখেছি যে যখন শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন তখন কিন্তু গেট দিয়ে প্রবেশ করার সময় স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রেই মানা সম্ভব হয় না। কারণ হচ্ছে প্রচুর সংখ্যক লোকজন কিন্তু তাদের কর্মস্থলে একই সঙ্গে প্রবেশ করে। তবে কিছু কিছু কারখানা দেখেছি যেসব কারখানায় আসলে 2 থেকে 3টি ধাপে অর্থাৎ তাদের কর্মস্থলে প্রবেশ করেন। আপনারা দেখছেন যে প্রস্তুত রয়েছেন এখানকার কারখানার যারা লোকজন রয়েছেন যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কিংবা তাদের লিকুইড হ্যান্ড স্যানিটাইজ তারপর হচ্ছে এই যে আপনারা দেখছেন একটি জীবাণুনাশক চেম্বার, এই জীবাণুনাশক চেম্বার দিয়েই কিন্তু কর্মস্থলে শ্রমিকরা প্রবেশ করেন প্রতিদিন। এই যখন অবস্থা তখন আমরা জানার চেষ্টা করেছি যে গত এই যে পুরো করোনার এই সময়টাতে এই কারখানাটিতে এখনো পর্যন্ত কয়জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কিংবা তাদের এই বিষয়ে তাদের কোনো তথ্যাদি রয়েছে কিনা। তবে এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেননি, বলেননি যে আসলে কতজন করোনা ভাইরাসে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন কিংবা তাদের আইসোলেশন রয়েছে। তবে তারা বলেছেন যে কোনো শ্রমিক যদি আসলে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পায় কিংবা অস্বাভাবিক তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে তারা তাদের নিজস্ব যে ডাক্তার রয়েছে এবং প্রায় শিল্প প্রতিষ্ঠানে কিন্তু আমি দেখেছি যে গাজীপুরের প্রায় শিল্প কারখানাতেই একটি বিষয় অন্তত দেখা গিয়েছে, সেটি হচ্ছে তাদের নিজস্ব আইসোলেশন সেন্টার আস্তে আস্তে করছে এবং অনেকে আগে থেকেই সেই ব্যবস্থা করেছে। যাদেরই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাদেরকে তাপমাত্রা মেপে এবং তাদের সন্দেহ হলে আইসোলেশন সেন্টারে স্থানান্তরিত করা হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। গাজীপুরের পোশাক কারখানা এলাকা থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। ভোরের সময়ে আরো থাকছে, শেখ কামালের নামে 3 দশক পর আবারও দেওয়া হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার। 7 ক্যাটাগরিতে স্বীকৃতি পাবেন 11 ক্রীড়াবিদ ও প্রতিষ্ঠান। করোনা মহামারীর মধ্যেও ইতালিতে বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে, সেই সঙ্গে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে 2.5 লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। আর দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5%, যা গেল বছরের তুলনায় 17.3% বেশি। করোনাকালেও ইতালির অর্থনীতির এমন ঊর্ধ্বমুখী সূচকে দেশটির স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালি সরকারের নানামুখী উদ্যোগ আর সময় উপযোগী সিদ্ধান্তে করোনায় ধুঁকতে থাকা দেশটির অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করেছে। এক সমীক্ষায় দেখা গেছে চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5% দাঁড়িয়েছে, যা গেল বছরের এই সময়ের তুলনায় 17.3% বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, করোনাকালীন সংকট কাটিয়ে চলতি বছর দেশটিতে বেড়েছে কর্মসংস্থান। পরিসংখ্যানে দেখা যায় করোনা মহামারীতে গেল বছর ইতালি জুড়ে চাকরি হারিয়েছিল 5 লাখ মানুষ। তবে এবছর প্রথম 7 মাসেই নতুন স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 2,70,000। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতে বেকারত্বের হার 10.6% থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 9.7%। করোনাকালীন ধাক্কা সামলে ইতালির অর্থনীতি এখন ঊর্ধ্বমুখী সূচকে, তাই স্থানীয়দের পাশাপাশি স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমান ইতালির যে অর্থনীতির যে চাকা আগের তুলনায় অনেকটা সচল হচ্ছে এবং এই লোকজনের চাহিদা বাড়তেছে কাজের, এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে বাইরে যারা বেকার ছিল তাদের বর্তমানে অনেকেরই কর্মসংস্থান ব্যবস্থা হয়ে গেছে। করোনা ভাইরাসের প্রভাবের জন্য ইতালিতে ব্যাপকভাবে সেটা বড় আকার ধারণ করে, কিন্তু আল্লাহর রহমতে বর্তমানে এটা খুবই স্বাভাবিক অবস্থায় আছে। করোনাকালেও ইতালির রেকর্ড প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব ব্যাংক ও বিভিন্ন বিশ্ব অর্থনৈতিক আঞ্চলিক ফোরাম। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। জার্মানিতে দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এমন প্রবীণ সহ স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিক ও 12 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। সরকারের এ পরিকল্পনাকে সময়োপযোগী পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। জার্মানি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
চলতি গ্রীষ্মেই দেশটির শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দ্বিতীয় ডোজ গ্রহণকারী সহ প্রবীণদের এবার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগের নেয়া এমন সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ও প্রবাসীরা। তৃতীয় ডোজ টিকা নেই তাইলে আমরা অনেকেই আক্রান্ত থেকে বেঁচে যাব এবং এই সংক্রমণটা অনেকটাই কমে আসবে। এদিকে সেপ্টেম্বরের শুরুতেই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদেরকেও ভ্যাকসিনের আওতায় আনার সরকারি পরিকল্পনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনেক লোক অলরেডি সেকেন্ড ডোজটা নিয়েছে, আর তৃতীয় ডোজটা নিয়ে মনে হয় ঠান্ডার আগে সবকিছু আবার ঠিক হইতে পারবে। 12 বছর থেকে যাদের বয়স তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে বুস্টার বা তৃতীয় ডোজ গ্রহণকারীদের শরীরে ডেল্টা বা করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও গবেষণার প্রয়োজন বলে মনে করে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি স্টিকো। জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা মনে করছেন সাধারণ জনগণকে বাঁচাতে হলে জার্মানির স্বাস্থ্য বিভাগ যে টিকা নীতি গ্রহণ করেছে তাতে করে আগামী শরৎ কিংবা শীতে সব ধরনের করোনার লাগাম টেনে ধরা অসম্ভব কোনো কিছু হবে না। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সের সম্প্রতি করোনা শনাক্তদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গেছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন গড়ে 20 থেকে 25 হাজার মানুষ শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা কঠোরভাবে মেনে চলার উপরও গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। প্যারিস থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সে বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্টেই আক্রান্ত হচ্ছেন। এক হিসেবে দেখা গেছে অন্তত 80 থেকে 90% মানুষই বর্তমানে এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সের ইল-দে-ফ্রান্স রিজনে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এই ডেল্টা ভ্যারিয়েন্টে, আর এই রিজনে প্রবাসী বাংলাদেশিদের বেশি বসবাস রয়েছে। বিপজ্জনক এই ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায় মানব শরীরে। আক্রান্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন খুব দ্রুতই তারা আক্রান্ত হয়েছিলেন এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে। কোভিড হলে 8 দিন 9 দিন পরে এর সিমটমগুলো, কিন্তু এটা এত দ্রুত ইফেক্ট করে ফেলে যে 2-3 দিন পরে দেখা যায় সিমটম চলে আসে, ইভেন খুব দ্রুত অসুস্থ করে ফেলে। ফ্রান্সে আবারও করোনায় আক্রান্তের হার বেড়ে গেছে। এক সপ্তাহের হিসাবে দেখা গেছে দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন 20,000-এরও বেশি মানুষ। গেল কয়েক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল খুবই কম, আর তাই সবার সাবধানতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানা উচিত বলে মনে করেন দেশটিতে বসবাসরত সাধারণ মানুষজন। আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সরকারের দেওয়া বিধান মেনে চেয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য অন্যকেও উৎসাহিত করে দ্রুত ভ্যাকসিনটাকে শেষ করা উচিত। ফ্রান্সে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন 64% মানুষ, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 50%-এর কাছাকাছি মানুষ। সরকারের তরফ থেকে বলা হয়েছে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। দেশে আটকে পড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার রেসিডেন্স ভিসাধারী যাত্রীদের শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে শিবলিয়া সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 12 মে থেকে ওইসব দেশে থাকা প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। ফলে হাজার হাজার প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েন। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনেকেই এরই মধ্যে আমিরাতে প্রবেশের শর্ত হিসেবে টিকা গ্রহণ করলেও বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে দেরিতে হলেও দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগামী 5 আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত সরকার 11টি দেশের সাথে আমিরাতগামী যে ফ্লাইটগুলো বন্ধ ছিল সেগুলি খুলে দিয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশেরও নাম রয়েছে। আশা করছি বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা খুব শীঘ্রই আমিরাতে ফিরে আসতে পারবে। আমরা যারা বেশ কয়েকদিন ধরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি
এখন সহজেই যেতে পারবো। আমিরাত সিভিল এভিয়েশনের ওই নির্দেশনার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপালে আটকে পড়া প্রবাসীরাও ফিরতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া শর্তগুলোর মধ্যে অন্যতম প্রত্যক্ষ যাত্রীকে 2 ডোজ ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে 14 দিনের অপেক্ষা শেষে ইন্টারন্যাশনাল সিটিজেন অথরিটি বা আইসি এর অনুমতি নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে। তবে এরই মধ্যে এমিরেটস এয়ারলাইন্স যাত্রী পরিবহনে টিকিট বুকিং শুরু করলেও অন্যান্য এয়ারলাইন্সগুলো এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। লকডাউনেও করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না অস্ট্রেলিয়ার সিডনিতে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন শেষ ভরসা বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আগস্ট মাসে টিকা গ্রহণ কার্যক্রমে সর্বোচ্চ গতি আনার চেষ্টা সরকারের। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী SM আমিনুল রুবেলের সঙ্গে। রুবেল। ধন্যবাদ ইমা, শুভ সকাল। যেমনটি বলছিলেন, অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির করোনা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে এবং লকডাউনেও কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই যাচ্ছে। লকডাউন কিন্তু দীর্ঘদিন যাবত চলছে। আপনারা জানেন ইতিমধ্যে 6 উইক, 6ষ্ঠ সপ্তাহ রানিং অস্ট্রেলিয়ার সিডনির লকডাউন এবং আরও 3 সপ্তাহের পরে আছে। তার মানে পুরো অগস্ট মাসটাই কিন্তু লকডাউনে থাকবে। কিন্তু করোনা সংক্রমণ কিন্তু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। মাত্র একজন রোগী থেকে কিন্তু এই করোনা সংক্রমণ ছড়িয়েছিল প্রায় 1.5 মাস আগে। কিন্তু 1 জন থেকে 4 জন হয়েছিল এবং তারপরে যেদিন 6 জন হয়েছিল সেদিন কিন্তু লকডাউন দেওয়া হয়েছিল। কিন্তু সেই 6 জন কিন্তু এই মুহূর্তে সিডনিতেই শুধুমাত্র 3,500 অ্যাক্টিভ রোগী আছে যারা গত 14 দিনে করোনা সংক্রমিত হয়েছে। আজকেও এখানে 233 জন করোনা সংক্রমিত হয়েছে এবং 2 জন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে করোনা সংক্রমিত হয়ে। গত 1 মাসে সিডনিতেই 17 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে, যেটি কিনা গত প্রায় 1 বছরের মধ্যে আর কেউ মারা যায়নি সিডনিতে। তো এছাড়া ব্রিসবেনে কিন্তু এই মুহূর্তে লকডাউন চলছে। দ্বিতীয় দফা লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকেও সেখানে 17 জন করোনা সংক্রমিত হয়েছে। সেখানে একজন থেকে কিন্তু করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং সেটি ডেল্টা ভেরিয়েন্ট ধারণা করা হচ্ছে। তো লকডাউনে কোনোভাবে যেহেতু করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, সরকার কিন্তু আমার খালি চোখে দেখতে পাচ্ছি যে সব ধরনের নিয়ম নীতি কিন্তু এখানে অর্পণ করেছেন। তা জনগণকে কিন্তু সব ধরনের সহযোগিতা চাওয়া হচ্ছে যে কোনোভাবেই করোনা সংক্রমণ যেন ঠেকানো যাচ্ছে না। সরকারকে যেন জনগণ সাহায্য সহযোগিতা করে। ইতিমধ্যেই কিন্তু 1 বছর পরে পুলিশের সাথে এবার কিন্তু মাঠে আর্মি নেমেছে। অস্ট্রেলিয়ান আর্মি কিন্তু এই মুহূর্তে বৃহত্তর সিডনিতে যেই 8টি এলাকা, বিশেষ এলাকা করোনা সংক্রমণ বেশি, সেই এলাকাগুলোকে কিন্তু টহল দিচ্ছে। তারা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে, উপহার সামগ্রী নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে এবং তারা সেখানে দেখছে যে যারা সেলফ আইসোলেশনে থাকার কথা ছিল সংক্রমিত হয়ে, তারা কি আইসোলেশনে আছে কিনা বা নিয়ম নীতি তারা কি মেনে চলছে কিনা বা সরকারি নিয়ম নীতিগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য প্রতিটি ডোরে ডোরে যাওয়া হচ্ছে। এছাড়া কঠোর লকডাউনে কিন্তু অপ্রয়োজনে বাসার বাইরে যাচ্ছে না। কিছু কিছু বিজনেস আছে যেগুলি নিত্য প্রয়োজনীয় না, যেগুলি প্রয়োজন নেই খুলে রাখা, সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু সরেজমিনে পুলিশ এবং আর্মি মিলেই করছে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার গত মাসেও কিন্তু মেলবোর্নের করোনা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে যাচ্ছিল। সেখানে লকডাউন ছিল। এছাড়া অ্যাডিলেডে লকডাউন ছিল। মাত্র 4-5 জন করোনা সংক্রমিত হলেই এক একটি শহরের স্টেটকে পুরোপুরি লকডাউনে চলে যেতে হচ্ছে। কিন্তু সেখান থেকে খুব বেশি ভালো রেজাল্ট আসছে না। গত বছর মার্চের 27 তারিখ থেকে কিন্তু অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বর্ডার বন্ধ আছে এবং যে কারণে বাংলাদেশের সাথে কিন্তু আন্তর্জাতিক নিয়মিত যে বর্ডারটি সেটি কিন্তু বন্ধ আছে। অনেকেই কিন্তু বাংলাদেশে গিয়ে এই মুহূর্তে আটকে আছে। এবার আসি যে সরকার বারবার সাহায্য সহযোগিতা চেয়ে আসছে জনগণের কাছে যে যেহেতু লকডাউনে করোনা পরিস্থিতিকে সামাল দেওয়া যাচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া এর আর কোনো বিকল্প নেই। এছাড়া ভ্যাকসিন কার্যক্রমে গতি আনতে হবে। মাত্র 19.7% অস্ট্রেলিয়ান ইতিমধ্যে ভ্যাকসিনের আওতায় আসতে পেরেছে। এছাড়া কিন্তু করোনা পরিস্থিতিকে কোনোভাবেই সামাল দেওয়ার সুযোগ কিন্তু সরকার পাচ্ছে না। ইতিমধ্যেই বয়স্ক যারা আছে 70 ঊর্ধ্বে, তাদের কিন্তু ভ্যাকসিন কার্যক্রম মোটামুটি ত্বরান্বিত করা হয়েছে। তারা কিন্তু 40 ভাগের উপরে ইতিমধ্যে 2টো ভ্যাকসিনের ডোজই পেয়েছে। তবে সাধারণ জনগণ যারা আছে, যারা 16 বছরের ঊর্ধ্বে, তারা কিন্তু এই মুহূর্তে সব মিলে 19.7% অস্ট্রেলিয়ান করোনা 2টো ভ্যাকসিনই পেয়েছে। তো ভ্যাকসিন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের যে প্রিমিয়ার, তিনি কিন্তু জানিয়েছেন যে এই অগাস্ট মাসটিকে টার্গেট করা হবে যে ভ্যাকসিন কার্যক্রমে বাড়ানোর জন্য। ইতিমধ্যে গত 2 সপ্তাহে প্রায় 7%
ভ্যাকসিন বেড়েছে, ভ্যাকসিন গ্রহণ জনগণের সংখ্যা ইতিমধ্যে অস্ট্রেলিয়ার যেসব বাংলাদেশ, বিশেষ করে সিডনির, বৃহত্তর সিডনির যেসব বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে করোনা পরিস্থিতি তুলনামূলক খারাপ, সেখানে কিন্তু ক্লিনিক বসানো হয়েছে। পপ আপ ক্লিনিক বলে, যেটিকে মোবাইল ক্লিনিক বলে বাংলাদেশে, যে ছোট ছোট ক্লিনিক সপ্তাহে 3 দিন সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন গ্রহণ করা যাচ্ছে। ভ্যাকসিন ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই সরকার, এমনটি কিন্তু জানিয়েছে। তো বাংলাদেশি শিক্ষার্থীদের কথা আসি যে তারা কেমন আছে। সরকার কিছুটা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে সাধারণ জনগণকে, এখানে যারা আছেন যে এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে যারা কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছে, অনেকে পার্ট টাইম চাকরি হারিয়েছে, অনেকে কিন্তু পুরোপুরি চাকরি হারিয়েছে। যারা জানেন যে দীর্ঘ 2.5 মাসের লকডাউন শেষে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে শুরু হতেও সময় লাগে, অনেকে কিন্তু তাদের শিফট হারিয়েছে, অনেকে অল্প শিফট করছে। তো সরকার চেষ্টা করছে প্রণোদনা দিতে, তবুও যেন জনগণ তাদের স্বাস্থ্যবিধি মানে এবং বাসায় থাকে। বিশেষ করে সিডনির পরিস্থিতির সাথে সাথে এখন কিন্তু ব্রিসবেনেও করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, মৃতের সংখ্যা যেন আর না বাড়ে এমনটি কাম্য। তো এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এমার কাছে। অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। পর্তুগালের অন্যতম পর্যটন নগরী কাসকাইস একসময় রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের বসতির জন্য বিখ্যাত হলেও বর্তমানে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি সৈকত আর আধুনিক নির্মাণ শৈলীর কারণে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এ শহর। কাসকাইসের সৌন্দর্য আর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। রাজধানী লিসবন থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে এমন চমৎকার সমুদ্র সৈকতের দেখা মিলবে কেবল কাসকাইসেই। রৌদ্র স্নান বা পরিবার নিয়ে একটি আনন্দঘন দিন উদযাপনের শতভাগ উপাদান রয়েছে এখানে। একে অভিজাত লোকদের শহরও বলে থাকেন অনেকে। কাসকাইসে প্রবেশ করেই এমন দৃষ্টিনন্দন স্থাপনাগুলো মন কাড়বে যে কারো। এখানে গড়ে ওঠা অধিকাংশ হোটেলও বেশ ব্যয়বহুল। রাজধানীর কাছাকাছি হওয়ায় পর্যটকরা রাত্রি যাপনে তাই ফিরে আসেন লিসবনেই। তবে নানা কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় এই কাসকাইস। লিসবনের কাছাকাছি যে কোনো শহরের মধ্যে কাসকাইস সেরা, বিশেষ করে সৈকত আর এখানকার স্থানীয়দের আতিথেয়তা মুগ্ধ করার মতো। এটি চমৎকার একটা শহর। বিচ ছাড়াও স্থাপনাগুলো দেখতে আমি পর্যটকদের কাসকাইস ভ্রমণের পরামর্শ দেব। শুধুমাত্র সৌন্দর্য উপভোগই নয়, পর্তুগালের সিফুড ভিত্তিক রেস্টুরেন্টগুলোর মুখরোচক খাবারও পর্যটকদের আনন্দদায়ক ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়াও কায়াকিং বা কেনাকাটায়ও জুড়ি নেই কাসকাইসের। রাজধানী লিসবনের খুব কাছাকাছি হয় পর্তুগালের অন্যতম ব্যস্ত একটি পর্যটন শহর এই কাসকাইস। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আধুনিক পর্তুগালের স্থাপত্য শৈলীর সৌন্দর্য উপভোগ করতেও যে কোনো পর্যটকের গন্তব্য নিঃসন্দেহে হতে পারে এই কাসকাইস। রয়েছে ঐতিহাসিক বিভিন্ন দুর্গ এবং নানা দৃষ্টিনন্দন স্থাপনা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাসকাইস, পর্তুগাল। এদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। টি-20তে 23 রানে অজিদের হারানোয় দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। তামিম মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই নবীনরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। তাই দ্বিতীয় টি-20তে অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। তবে অস্ট্রেলিয়ার পেসারদের কাছে কুপোকাত সাকিব রিয়াদরা। এই ম্যাচে তাই বাড়তি সতর্ক থাকছে ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পায়নি দুদলই। প্রথম ম্যাচে অজি ব্যাটিং লাইন আপ দাঁড়াতেই পারেনি বাংলাদেশের স্পিনারদের কাছে। তাই মিরপুরে ব্যাটিংয়ে বেশি মনোযোগী থাকবে ম্যাথিউ ওয়েড, মিচেল মার্শরা। 3 দশক পর আবারও দেওয়া হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার। আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শেখ কামালের নামে এখন থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হবে। 7 ক্যাটাগরিতে 11 জন ক্রীড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী 5 আগস্টে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হবে পুরস্কার। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবশেষ 1991 সালে ঘোষণা করা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, তবে সেবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়নি এনএসসি। 3 দশক পর আবারও সেই পুরস্কার প্রত্যাবর্তন করতে যাচ্ছে দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নাম যুক্ত করে নতুন আঙ্গিকে ফিরছে এই স্বীকৃতি। 7 ক্যাটাগরিতে 11 পুরস্কারের বিপরীতে আবেদন পড়েছিল 89টি, যার মধ্যে অনলাইনে আবেদন ছিল 69টি, বাকি 20টি জমা হয় সরাসরি। সেখান থেকে পুরস্কারের জন্য গঠিত যাচাই বাছাই কমিটি 30 ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের নাম মনোনীত করে পাঠায় চূড়ান্ত বাছাই কমিটির কাছে। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আজীবন সম্মাননার সংক্ষিপ্ত তালিকায় আছেন কাজী আনিসুর রহমান, শামসুল বারী, আসাদুজ্জামান কোহিনুর, মোজাফফর হোসেন পল্টু, সৈয়দ আশরাফুল হক, তানভীর মাঝার তান্না। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে 3 পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন মুশফিকুর রহিম, নাজমুন নাহার বিউটি, সালমা খাতুন ও সাবিনা খাতুনের মতো তারকারা। আর উদীয়মান ক্যাটাগরিতে আলোচনায় আছেন রোমান সানা, দিয়া সিদ্দিকী। সংগঠকের তালিকায় বেশ কিছু আলোচিত নামের মধ্যে আছেন সাবের হোসেন চৌধুরী, কাজী সালাহ উদ্দিন, বাদল রায় সহ শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের 3টি আসরের মূল আয়োজক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। শেখ কামালের নামে দেশব্যাপী বয়সভিত্তিক ফুটবল আয়োজন করেও নজর কাড়েন তিনি। যারা পুরস্কার পাবেন যে সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তি, সেটি চূড়ান্ত কমিটি কর্তৃক নির্বাচন করা হয়েছে। আগামীকাল 4 আগস্ট 2021 তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের গৃহীত কর্মসূচি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে সার্বিক অবহিত করবেন। ক্রিকেট বাদে দেশের ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষক সংকটে ভোগে ফেডারেশনগুলো। এই ক্যাটাগরিতে বেশ এগিয়ে আছে তরফদার রুহুল আমিনের মালিকানাধীন প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। বর্তমানে দাবা, সাঁতার সহ নানা খেলায় করছেন পৃষ্ঠপোষকতা। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2016-17 এবং 17-18 মৌসুমে পৃষ্ঠপোষকতায় ছিল এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি উদ্যোগ নিয়েছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল সুপার লিগ আয়োজনে। এই পুরস্কারটি অত্যন্ত নিরপেক্ষ এবং বিতর্কহীন পুরস্কার হবে এবং যোগ্য ব্যক্তিরা যারা স্বাধীনতা যুদ্ধে, যারা স্বাধীনতা পরবর্তী পর্যায়ে ক্রীড়াঙ্গনে তাদের উজ্জ্বল ভূমিকা রাখছেন এবং সেখানে কোনো দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে বিচার করে এই পুরস্কারটা দেওয়া হবে। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারের সক্রিয় ফেডারেশন হিসেবে মনোনয়ন তালিকায় আছে আর্চারি, শুটিং ও ক্রিকেট বোর্ড। আর সাংবাদিক ক্যাটাগরিতে আছেন বর্ষিয়ান মোহাম্মদ কামরুজ্জামান। পুরস্কার বিজয়ী 11 ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের হাতে 75,000 টাকার চেক, একটি পদক ও সনদ তুলে দেওয়া হবে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে নিয়ন্ত্রণহীন করোনায় মৃত্যু ও সংক্রমণ, আরও 235 জনের প্রাণহানি। 5 দিন বাড়ল কঠোর বিধিনিষেধ। 11 আগস্ট থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। চট্টগ্রামে ফগার মেশিনে ছিটানো কীটনাশকে মরছে না মশা, গবেষক দলের তথ্য। রাজধানীর অভিজাত এলাকাতেই আজকে এডিস নিধন কর্মসূচি, বস্তি এলাকায় নেই তৎপরতা। রাজধানীতে সক্রিয় সালাম পার্টি, কুশল জানতে চেয়ে ঘিরে ধরে দিনে দুপুরেই লুটে নেয় টাকা পয়সা সহ সব। চক্রের 7 সদস্য গ্রেফতার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।